শুরুটা হয়েছিল ওসমান হাদিকে দিয়ে। ভাবুন তো, একজন সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, তাকে প্রচারণার সময় দিনের আলোতে গুলি করা হলো। ডাক্তাররা বলছেন তার অবস্থা এখনও ক্রিটিক্যাল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু হাদিই কেন? মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্ট বলছে হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠ। তাকে এর আগেও বিভিন্ন ভারতীয় ও দেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। একজন মানুষ যে কিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, তাকে নির্বাচনের মাঠে নামার আগেই যদি এভাবে এলিমিনেট বা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে এর পেছনের মেসেজটা কি? এটি কি কেবল হাদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা, নাকি পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে একটা কিলিং জোনে পরিণত করার মহড়া, যাতে সৎ ও সাহসী মানুষেরা ভয়ে নির্বাচনের মাঠ ছেড়ে দেয়? সাধারণ মানুষ হিসেবে আপনি কি মনে করেন আপনার নিরাপত্তা কতটুকু অবশিষ্ট আছে? হাদির উপর হামলার রেশ কাটতে না কাটতেই নজর দেওয়া যাক লক্ষ্মীপুরে। রাত তখন 3:55, গভীর ঘুমে আচ্ছন্ন শহর। সিসিটিভি ফুটেজে দেখা গেল মাস্ক পরা এক রহস্যময় ব্যক্তি দেয়াল টপকে নির্বাচন অফিসে ঢুকলেন এবং ঘড়ি ধরে মাত্র 3 মিনিটের মধ্যে নিচতলা কক্ষে আগুন ধরিয়ে হাওয়া হয়ে গেলেন। একই রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসেও জানালার গ্লাস খুলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন নিশ্চিত করেছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রি প্ল্যান্ড স্যাবোটাজ। ফুটেজে স্পষ্ট দেখা গেছে লোকটি কতটা প্রশিক্ষিত ছিল। তার মুভমেন্ট, আগুন লাগানোর ক্ষিপ্রতা সবই বলে দেয় সে সাধারণ কোনো ছিচকে অপরাধী নয়। নির্বাচন কমিশনাররা যতই বলুন যে গুরুত্বপূর্ণ নথি অক্ষত আছে, কিন্তু এই মেসেজটা কি আপনি পড়তে পারছেন না? যারা দেশের দুই প্রান্তে একই রাতে একই কায়দাতে নির্বাচন কমিশনের দুর্গে আঘাত হানতে পারে, তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী চিন্তা করেছেন? তারা কি বোঝাতে চাইছে যে প্রশাসন বা পুলিশ কেউই তাদের আটকাতে পারবে না? নির্বাচন অফিসের এই আগুনের তাপ কি শুধু লক্ষ্মীপুরেই সীমাবদ্ধ ছিল, নাকি সেই আগুনের লেলিহান শিখা এসে পৌঁছেছে খোদ ঢাকার রাজপথেও? চলুন নজর দেই পরবর্তী ঘটনায়। রাজনৈতিক অফিস বা নেতাদের কথা বাদ দিন, এবার আসি আপনার আমার কথায়। শুক্রবার রাতে বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি চলন্ত বাসে যখন আগুন দেওয়া হলো, তখন সেই বাসের যাত্রীদের মানসিক অবস্থা কী ছিল ভাবতে পারেন? ঠিক যেন 2013-14 সালের সেই পেট্রোল বোমার আতঙ্কের ফ্ল্যাশব্যাক। একই সময়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে মোটরবাইকে এসে ককটেল ব্লাস্ট করে দুর্বৃত্তরা পালিয়ে গেল। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলছেন তারা অল আউট এফোর্ট দিচ্ছেন এবং শেখ হাসিনার পতনের পর থেকেই নাকি এমনটা হচ্ছে। কিন্তু সাধারণ পাবলিক হিসেবে আমার প্রশ্ন, আমি যখন অফিস শেষে বাসে করে বাড়ি ফিরব, তখন আমার নিরাপত্তার গ্যারান্টি কে দিবে? এই যে বাসে আগুন আর ককটেলবাজি, এটা কি পাবলিককে প্যানিক করে ঘরবন্দি করার কোনো সাইকোলজিক্যাল গেম, যাতে মাঠটা ফাঁকা থাকে আর দুর্বৃত্তরা তাদের কাজ সারতে পারে? আপনার ফ্যামিলি কি আপনার জন্য টেনশনে থাকে না যখন আপনি বাসে ওঠেন? কিন্তু প্রশ্ন হলো, এই যে একের পর এক ককটেল আর গুলি, এগুলোর যোগান আসছে কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে পুলিশেরই এক ভয়ঙ্কর পরিসংখ্যানে। চলুন সেই 1337টি হারানো অস্ত্রের ভাণ্ডারে উঁকিয়ে দেওয়া যাক। পরিস্থিতি কেন এত ভয়াবহ জানেন? কারণ পুলিশের নিজস্ব ডেটা অনুসারেই গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও 1337টি অস্ত্র মিসিং। এর মধ্যে প্রায় 400টি হলো পিস্তল বা রিভলভার, যা খুব সহজেই পকেটে নিয়ে ঘোরা যায়। চিন্তা করে দেখেছেন এই অস্ত্রগুলো এখন কাদের হাতে? এগুলো তো আপনার আমার মতো সাধারণ মানুষের হাতে নেই। এগুলো আছে পেশাদার সন্ত্রাসী, রাজনৈতিক ক্যাডার আর আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের হাতে। গোয়েন্দা তথ্যে জানা যাচ্ছে ডার্ক ওয়েবে বা এনক্রিপ্টেড অ্যাপে পলাতক গোষ্ঠীগুলো ঢাকা ও চট্টগ্রামকে টার্গেট করে বড়সড় হামলার প্ল্যান করছে। হাদির উপর যে গুলি চলল বা পাসপোর্ট অফিসে যে ব্লাস্ট হলো, কে গ্যারান্টি দেবে যে এই মিসিং অস্ত্রগুলোই সেখানে ব্যবহার করা হয়নি? সরকার অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছে ঠিকই, কিন্তু বাস্তবতা হলো 1337টি অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা কি আসলে বারুদের স্তূপের উপর বসে নেই? ইতিমধ্যে কি আপনি আপনার এলাকায় কোনো সন্দেহজনক মুভমেন্ট দেখেছেন? এই যে হাজার হাজার অবৈধ অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে, এর সরাসরি প্রভাব কি শুধু রাজনীতির মাঠে পড়ছে, নাকি এই ভয় ঢুকে গেছে আমাদের সবার ঘরেও? আসুন দেখি একটি পরিবারের চিত্র। এই রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বড় ভিকটিম কারা জানেন? আমাদের পরিবারগুলো। ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানবীর আহমেদ রবিন একটা কথা বলেছেন, যা আমাদের সবার মনের কথা। তিনি বলেছেন তার স্ত্রী সন্তানরা এখন প্রতি ঘন্টায় তাকে ফোন দিয়ে জানতে চায় তিনি বেঁচে আছেন কিনা। আপনি যখন সকালে কাজের জন্য বের হন, আপনার মা বা স্ত্রীও কিন্তু একই আতঙ্কে থাকেন। ভোটের অধিকার তো পরের কথা, জানের নিরাপত্তা নিয়েই যেখানে টানাটানি, সেখানে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার সাহস পাবে কোথায়? এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এর শেষ কোথায়? আপনার পরিবারে কি এমন কোনো আলোচনার ঝড় উঠছে না ইদানিং? রাজনীতির বলি আর কতদিন আমরা সাধারণ মানুষ হব? পারিবারিক এই হাহাকার আর আর্তনাদ কি
সরকারের কানে পৌঁছাচ্ছে না? পরিস্থিতি সামাল দিতে প্রশাসন এবার কি পদক্ষেপ নিচ্ছে তা জানলে আপনি হয়তো কিছুটা আশ্বস্ত হবেন, অথবা আরও চিন্তিত হবেন। পরিস্থিতি বেগতিক দেখে সরকার অবশ্য নড়েচড়ে বসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আর এই জন্য শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। নামটা বেশ সিনেমার মতো শোনালেও এর কার্যকারিতা নিয়ে পাবলিকের মনে প্রশ্ন আছে। এই অপারেশনের মূল টার্গেট হলো লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সেই সব ফ্যাসিস্ট কেদারদের ধরা যারা এখনও ঘাপটি মেরে আছে। গত 8ই ফেব্রুয়ারি থেকে ফেজ 1 চলেছিল, কিন্তু তাতে কি সন্ত্রাস পুরোপুরি দমেছে? উল্টো আমরা দেখেছি সন্ত্রাসীরা এখন আরও বেশি অর্গানাইজড। সরকার আরও একটা সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনে যারা অংশ নেবেন তারা যদি চান তবে তাদের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেওয়া হবে, অথবা জমা দেওয়া অস্ত্র ফেরত দেওয়া হবে। এখন লজিক্যালি ভাবুন, প্রার্থীরা যদি অস্ত্র নিয়ে ঘোরেন আর সন্ত্রাসীদের হাতে যদি অবৈধ অস্ত্র থাকে, তাহলে নির্বাচনের মাঠ কি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হবে? আমরা কি ব্যালটের লড়াই দেখব, নাকি বুলেটের লড়াই? সরকার যখন কঠোর হওয়ার বার্তা দিচ্ছে, তখন রাজনীতির মাঠে কি চলছে? চলুন দেখি এই ঘোলাটে পানিতে কারা মাছ শিকার করতে চাইছে এবং একে অপরকে দোষারোপ করছে। এখন প্রশ্ন হলো, এই অস্থিতিশীলতা আসলে তৈরি করছে কারা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে বৈঠকে বলেছেন, হাদির উপরে এই হামলা একটা সিম্বলিক অ্যাটাক এবং এর পেছনে বিশাল এক শক্তি কাজ করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরাসরি অভিযোগ করেছেন যে প্রশাসনের ভেতরে এখনও ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা কলকাঠি নাড়ছে এবং এই ঘটনাগুলো দেখে তারা হাসছে। তিনি আরও বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে তফসিল প্রত্যাখ্যান করেছে, যদিও নির্বাচন বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সব মিলিয়ে এক অদ্ভুত জগাখিচুড়ি অবস্থা। একদিকে সরকার বলছে তারা হিস্টোরিক বা ইতিহাসের সেরা নির্বাচন করবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো বলছে নিরাপত্তা নেই। এই যে পাল্টাপাল্টি দোষারোপ, এর মাঝখানে বলির পাঠা হচ্ছে কে? আমি আর আপনি। এই রাজনৈতিক দলগুলো কি আসলেই আমাদের নিরাপত্তা নিয়ে ভাবে, নাকি এগুলো সবই ক্ষমতা দখলের এক একটা সিঁড়ি মাত্র? রাজনৈতিক এই কাদা ছোড়াছুড়ির মাঝেও কিন্তু প্রশাসনের নাকের ডগাতেই ঘটে যাচ্ছে অবিশ্বাস্য সব ঘটনা, যা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। ঢাকার আগারগাঁও এলাকাটি প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকা হিসেবে পরিচিত। সেখানে পাসপোর্ট অফিসের মতো জায়গায় কিভাবে দুর্বৃত্তরা মোটরবাইকে এসে ককটেল ব্লাস্ট করে পালিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলছেন, রাতে মোটরসাইকেলে এসে এই ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে গেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এর সিম্বলিক অর্থ অনেক গভীর। এটি প্রমাণ করে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা বলতে চাইছে, তোমাদের নাকের ডগাতেই আমরা বিস্ফোরণ ঘটাতে পারি, তোমরা আমাদের টিকিটিও ছুঁতে পারবে না। এই যে প্রশাসনিক ব্যর্থতা বা নিরাপত্তা বলয়ের ছিদ্র, এটা কি ইচ্ছাকৃত, নাকি পুলিশের চেইন অফ কমান্ডে এখনও সেই পুরনো ভূত রয়ে গেছে, যারা ভেতর থেকে সরকারকে অকেজো প্রমাণ করতে চাইছে? একটা হাই সিকিউরিটি জোনে যদি ককটেল ফোটে, তবে আপনার এলাকার ভোট কেন্দ্র কতটা নিরাপদ থাকবে? এই নিরাপত্তাহীনতা কি শুধু আমাদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে, না এর চেয়েও বড় আঘাত আসছে আমাদের পকেটের ওপর, যা হয়তো আমরা এখনও টের পাচ্ছি না? চলুন দেখি অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়ছে। এই সহিংসতার আরেকটি দিক আমরা প্রায়ই এড়িয়ে যাই, তা হলো অর্থনৈতিক প্রভাব। যখনই বাসে আগুন দেওয়া হয়, যখনই রাস্তায় ককটেল ফোটে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? দিনমজুর, রিক্সাচালক, ছোট ব্যবসায়ী, যাদের বলা হয় লোয়ার মিডল ক্লাস। এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার উপর যদি হরতাল, অবরোধ বা ভয়ের পরিবেশ তৈরি হয়, তবে মানুষ বাজারে যাবে না, দোকানপাট খুলবে না। একজন সিএনজি চালক বা উবার রাইডার ভয়ে রাস্তায় বের হবে না। অর্থাৎ এই পলিটিক্যাল গেমের সরাসরি ইম্প্যাক্ট পড়ে আমাদের পকেটে। যারা এসি রুমে বসে নাশকতার ছক কষে, তাদের কিন্তু বাজারের ব্যাগ হাতে নিয়ে কাঁদতে হয় না, কাঁদতে হয় আমাকে, আপনাকে। তাই এই নির্বাচন বানচালের চেষ্টা শুধু রাজনৈতিক নয়, এটা আমাদের অর্থনীতির উপর, আমাদের ভাতের উপরও একটা বড় আঘাত। আপনি কি প্রস্তুত এই অর্থনৈতিক ধাক্কা সামলাতে? তবে পেটের ক্ষুধা আর জানের ভয়ে কি সব, নাকি এই অস্থিতিশীলতার আড়ালে লুকিয়ে আছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? এখানেই আমাদের গল্পের মোড় ঘুরছে। ভিডিওর এই পর্যায়ে এসে একটা আনএক্সপেক্টেড টুইস্ট বা মোড় নিয়ে কথা বলা যায়, যা হয়তো আপনার চিন্তার খোরাক যোগাবে। আমরা যা দেখছি, বাসে আগুন, অফিসে আগুন, গুলি, এগুলিকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা ভাবেন, তবে ভুল করবেন। একটু ডিপলি চিন্তা করুন। হাদি একজন এন্টি ফ্যাসিস্ট এবং এন্টি ইন্ডিয়ান হেজিমনি ভয়েস। তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কি ইঙ্গিত দেয় না যে কোনো একটি বিদেশি শক্তি এই নির্বাচনে তাদের পছন্দের পুতুল বসাতে চাইছে? অথবা দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে এটা প্রমাণ করার চেষ্টা চলছে যে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ
তারা দেশ চালাতে পারছে না। নির্বাচনটা হয়তো একটা অজুহাত মাত্র। আসল টার্গেট হয়তো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বা ডিসফাংশনাল স্টেট হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা, যাতে তৃতীয় কোনো পক্ষ এখানে হস্তক্ষেপ করতে পারে। যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি সেগুলো হয়তো কোনো সিগন্যালের অপেক্ষায় আছে। আমরা ভাবছি খেলাটা ভোটের, কিন্তু আসল খেলাটা হয়তো আমাদের সার্বভৌমত্বের। আমরা কি তবে আবার পরাধীনতার দিকেই যাচ্ছি? আমাদের কি আবারও সেই ১-১১-এর মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে? এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে যখন দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, তখন আপনার আমার মতো সাধারণ নাগরিকের ভূমিকা কী হওয়া উচিত? আসুন শেষ কথাগুলো শুনে নিই। সবশেষে একটা কথা বলি প্রিয় দর্শক, দিন শেষে এই দেশটা আমাদের। এই যে আগুন, এই যে গুলি, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় কেনা বাসে আমাদের ভাইয়ের বুকে লাগে। রাজনীতিবিদরা তাদের গেম খেলবে, বুলেট প্রুফ জ্যাকেট পরবে, গানম্যান নিয়ে ঘুরবে, কিন্তু আপনার আমার নিরাপত্তা কে দেবে? কেউ দেবে না। তাই চোখ কান খোলা রাখুন, নিজের এলাকার পরিস্থিতি বুঝুন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকাই সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে, কিন্তু সেই আলো দেখার জন্য আমাদের বেঁচে থাকতে হবে, সচেতন থাকতে হবে। গুজবে কান দেবেন না, কিন্তু সত্যকে জানার চেষ্টা করবেন। আপনার কি মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট কি পারবে অবৈধ অস্ত্র উদ্ধার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে, নাকি এটি কেবলই আইওয়াস আর বিদেশি কোনো শক্তি কি কলকাঠি নাড়ছে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামতই জনমত। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে এই আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দিন। যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, এখনই ফলো বাটনটি চেপে দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।